সুপারস্টার সঞ্জয় দত্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা আখরি সওয়াল চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কেরলের পালক্কড় শহর, সাল 2018। এখানে শহরের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছিল। চারদিকে দাঙ্গা ফ্যাসাদ শুরু হয়েছিল। সেখানে একটা লোককে অনেক কয়জন মিলে মারতে শুরু করে। সে ছিল একলা মানুষ আর নিজেকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু সামনে থাকা মানুষগুলো ছিল অনেক ভয়ঙ্কর। ওখানের অবস্থা এতটাই বাজে হয়ে গিয়েছিল যে পাশে থাকা যারা দেখছিল তাদেরও সাহস হচ্ছিল না ওই লোকটাকে বাঁচানোর। কাহিনীটা এবার প্রেজেন্ট টাইমে চলে আসে। একটা কলেজে একজন প্রফেসরকে দেখানো হয়। ওনার নাম গোপাল। উনি ওই কলেজের সবচেয়ে সম্মানিত প্রফেসরগুলোর মধ্যে একজন। উনি শুধুমাত্র একটা প্রফেসর ছিলেন না, ভালো মন্দের বিচারও করতেন খুব সুন্দরভাবেই। এর জন্য কিছু মানুষ তাকে তো খুব পছন্দ করত, আর কিছু মানুষ ওকে একদমই দেখতেই পারত না। দেখা যায় গোপালের চেম্বারে ভিকি নামের একজন ছাত্র আসে। ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অনেক রাগান্বিত হয়ে আছে। আসলে এটার পিছনে একটা কারণ আছে। ভিকি অনেক কষ্ট করে একটা থিসিস তৈরি করেছিল। সে মনে মনে ভাবছিল যে সে প্রচুর রিসার্চ করে তারপর বানিয়েছে, কিন্তু ওর থিসিসটা ছিল আরএসএস এর ওপর ভিত্তি করে। এই সংগঠনটাকে ভিকি তার থিসিসের মধ্যে দেশের জন্য ভয়ঙ্কর লিখেছিল। পুরনো অনেকগুলো কাহিনী একসঙ্গে এনে সেটা প্রমাণ করারও চেষ্টা করেছিল ভিকি। কিন্তু গোপাল স্যার যখন তার থিসিসটা পড়ে তখন সেটার উপরে সাইন করবে না বলে জানিয়ে দেয়। আর ঠিক এ কারণেই সে অনেক রাগান্বিত ছিল গোপাল স্যারের ওপর। সে এসেই বলতে থাকে, স্যার আমি দিনরাত অনেক কষ্ট করে থিসিসটা তৈরি করেছি, এত সময় ধরে অনেক রিসার্চ করে তারপর থিসিসটা আমি বানিয়েছি, আর আপনি না বুঝেই সেটা রিজেক্ট করে দিলেন। কিন্তু গোপাল স্যারকে কেন যেন একটু দুঃখিত দেখা যায়, কারণ সে এতদিন ধরে ভিকিকে এত সুন্দর করে পড়িয়েছে, ওকে বিভিন্ন জ্ঞান দিয়েছে, কিন্তু সেই ছাত্রটাই আজকে কিনা আরএসএস এর একটা দিক দেখেই তাকে জাজ করলো। তখন গোপাল স্যার শান্ত হয়ে ভিকিকে বলে, থিসিস অর্থ শুধু কোনো কিছুর ওপরে আরোপ লাগানো নয়, প্রত্যেকটা কাহিনীর দুইটা পিঠ থাকে। তবে কথাগুলো আবার একদমই মানতে চাইছিল না ভিকি। সে তার থিসিসে যা লিখেছিল সেটাই তার বিশ্বাস। আর ঠিক এই কারণেই ওদের দুজনের মধ্যে আস্তে আস্তে তর্ক বিতর্ক চলতে থাকে। তারপর ওরা অফিস থেকে বাইরে বের হয়ে আসে। ততক্ষণে সেখানে কলেজের অনেকগুলো ছাত্র এসে উপস্থিত হয়। গোপাল স্যার একদমই চাচ্ছিল না যে সবার সামনে ব্যাপারটা নিয়ে কথা বলা হোক, কারণ সেখানে অনেকজন ক্যামেরা অন করে রেখেছিল। গোপাল স্যার খুব ভালো করেই জানতো যে এখন ছোট ছোট ব্যাপার নিয়েও সোশ্যাল মিডিয়াগুলো পুরো দেশ হুলুস্থুলুস অবস্থা হয়ে যায়। কিন্তু ভিকি চাইছিল যে সব ছাত্রের সামনেই গোপাল স্যার এটার জবাব দিক, কারণ এখন এটা শুধু থিসিসের মামলা নয়, এটা এখন দুজনের আইডিওলজির সংঘর্ষ। তারপর এক পর্যায়ে ভিকি আরএসএসকে দেশদ্রোহী বলে ঘোষণা করে। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় গোপাল স্যার, কারণ তার কাছে আরএসএস শুধু একটা সংগঠন নয়, একটা বিচারধারাও। আর ঠিক এ কারণেই গোপাল স্যার এক পর্যায়ে ভিকিকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ব্যাপারটা দেখে পুরো কলেজের কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়। কেউই বুঝে উঠতে পারছিল না যে এখানে কি হয়ে গেল। তখন কিছু ছাত্র আবার সেখানে মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিল। তার পরপরই সেখানে কাহিনীতে চলে আসে প্রফেসর পল্লবী। সে প্রথম থেকেই গোপাল স্যারের বিরুদ্ধে ছিল। সে সবসময় চাইতো যে গোপাল স্যারকে কোনোভাবে ভুল প্রমাণিত করতে। যখন সে সেই ব্যাপারটা দেখে তখন আর তার বুঝতে বাকি থাকে না যে অনেক বড় একটা সুযোগ চলে এসেছে। তখন তিনি কয়েকটা ছাত্রর কাছ থেকে এই ভিডিওটা নিতে চায়। অল্প কিছুক্ষণের মধ্যেই গোপাল স্যার যে ভিকিকে থাপ্পড় মেরেছিল এটা সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়ে যায়। কলেজের অবস্থাও পুরোপুরি বদলে গিয়েছিল। সব জায়গাতেই শুধু এই সংঘর্ষের ঘটনাটাই চর্চা হচ্ছিল। কিছু মানুষ বলছিল প্রফেসরের ভুল হয়েছে ছাত্রের ওপরে হাত তোলা, আবার কিছু লোক এটাও বলছিল যে ভিকিও তার সীমানা পার করেছিল। সেখানে ছাত্ররা যে ভিডিওটা করেছিল সেটাতে শুধু থাপ্পড় মারার পার্টটুকুই দেখা যাচ্ছিল। এর জন্য বেশিরভাগ মানুষ ভিকিকেই সঠিক মনে করছিল। তার পরপরই দেখা যায় ভিকি গিয়ে পল্লবী ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করে। ভিকিকে দেখে তো খানিকটা মুচকি হাসে পল্লবী ম্যাম। তুমি যেটা করেছো এটার জন্য প্রচুর সাহস প্রয়োজন, কারণ গোপাল স্যারকে ভুল প্রমাণিত করা কিন্তু অতটা সহজ ব্যাপার নয়। এটা শুনে ভিকিও পুরো কনফিডেন্সের সঙ্গে বলে, একবার আমি যেটা ঠান্নি সেটা করেই তারপর দম নেই। এই কথাটা শুনে আবার মনে মনে খুশি হয়ে যায় পল্লবী ম্যাম, কারণ সে গোপাল স্যারকে কখনোই ভুল প্রমাণিত করতে পারেনি। আর এখন তার এটা মনে হচ্ছে যে ভিকিই পারবে। কাহিনীটা ধীরে ধীরে আরও বেশি গম্ভীর হতে থাকে। কলেজের মধ্যে শুধু এটা থাপ্পড়ের মামলার থাকে না, আরএসএস এবং দেশভক্তি নিয়েও কথা উঠছিল। সব দিকে শুধু একটা কথারই চর্চা হচ্ছিল যে কে সত্য বলছে আর কে মিথ্যে, প্রফেসর গোপাল নাকি ছাত্র ভিকি। কলেজের বাহিরে মিডিয়াও চলে এসেছিল।
কারণ সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটা পুরোপুরি ভাইরাল। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে কলেজ কর্তৃপক্ষ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ কিছুদিন আগ পর্যন্ত ওদের কলেজ ভালো পড়াশোনার জন্য নাম কামিয়েছিল, কিন্তু এখন তো সেটা ঝগড়া বিবাদের জন্য জানা যাচ্ছে। এই মামলাটাকে খুব তাড়াতাড়ি খতম করতে হবে, না হলে কলেজের আরও বাজে অবস্থা হতে পারে। এর পরপরই দেখা যায় কলেজের মধ্যে একটা বদ্ধ কামরা, যেখানে শুধু 3 জন মানুষ। একদিকে প্রফেসর গোপাল, অন্যদিকে ভিকি, আর তাদের মধ্যস্থতা করছিলেন কলেজের এমডি। তখন এমডি গোপাল স্যারের দিকে তাকিয়ে বলেন, স্যার, মামলা কিন্তু প্রচুর বিগড়ে গেছে। যদি আপনি ওর থেকে ক্ষমা চান তাহলে আমার মনে হয় এই বিবাদটা এখানেই থেমে যাবে। কিন্তু এই কথাটা শুনেও গোপাল স্যার একদম শান্তভাবেই বসেছিলেন। ওনার চেহারাতে কোনো রাগ ছিল না, আর নাই বা কোনো ভয়। তার নিজের প্রতি ছিল আত্মবিশ্বাস। তিনি তখন আস্তে আস্তে বলেন, আমি কোনো ভুল কাজ করিনি। আমি শুধু আমার ছাত্রকে তার ভুল জ্ঞান এবং ভুল আরোপের জন্য থামিয়েছিলাম। কেউ যদি দেশের সংগঠন এবং ভক্তি নিয়ে কথা উঠায় তাহলে তো সেটা বলতেই হবে আমাকে। অন্যদিকে ভিকিও তো পিছে হটার কোনো নামগন্ধ নিচ্ছিল না, আর বলতে থাকে, আচ্ছা স্যার, আপনি বলেন তো, আরএসএস যদি এতটাই মহান হয় তাহলে ওদের নামে এত আরোপ কেন? এইটুকু শুনেই এমডি বলে, এই মামলাটা তুমি কলেজের বাইরে নিয়ে যেও না, এখানেই থামিয়ে যাও। তারপরেও ভিকির রাগ যেন শান্তই হচ্ছিল না। সে চেয়ার থেকে দাঁড়িয়ে বলে, না স্যার, এখন তো কথা হবেই, এখন সবার সামনে কথা হবে। দুজন দুজনের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। ওদের দেখে মনে হচ্ছিল যেন এখনই যুদ্ধ লেগে যাবে। তখন খানিকটা রাগান্বিত কণ্ঠে ভিকি বলে ওঠে, স্যার, আপনি যদি আমাকে ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি আমার থিসিসটা ফেরত নিয়ে নিব, আর যদি আপনি ভুল প্রমাণিত হন তাহলে এই থিসিসটাতে আপনার সাইন করতে হবে। সাথে এটাও জানায় আমি শুধু 5টা প্রশ্ন করব। এরপর ওরা চলে আসে সেই রুম থেকে বাইরে কলেজের ভেতরে। সেখানে চারিদিকে স্টুডেন্ট দিয়ে ভরেছিল, আর মধ্যে ছিল ওরা। তখন ভিকি তার প্রথম প্রশ্নটা ছুড়ে, যদি আরএসএস এত মহানই হয় তাহলে 1948 সালে কেন এই সংগঠনটাকে ব্যান করা হয়েছিল? মহাত্মা গান্ধীকে কে মেরেছিল? নাথুরাম গোডসে। সেও তো একজন আরএসএস এর সদস্যই ছিল। তাহলে কি মহাত্মা গান্ধীর মৃত্যুর পেছনে আরএসএস এর হাত নেই? এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো স্তম্ভিত হয়ে যায়। তখন অবশ্য গোপাল স্যার শান্ত হয়ে দাঁড়ায় আর বলতে থাকে, ইতিহাস যদি অর্ধেক পড়ো তাহলে তো সেটা এরকম ভুল মতলবই বের করবে। হ্যাঁ, এটা সত্য যে নাথুরাম গোডসে আরএসএস এর সদস্য ছিল, কিন্তু মহাত্মা গান্ধীকে মারার অনেক আগে থেকেই সে সংগঠনটা ছেড়ে দিয়েছিল। আর যদি আরএসএস আসলেই মহাত্মা গান্ধীর হত্যার পিছনে থাকতো তাহলে কি 1949 সালে সরকার আবারও আরএসএস এর ওপর থেকে ব্যানটা হটিয়ে দিত? আর গান্ধীজি মারা যাওয়ার পরে সবচাইতে প্রথমে শোকসভা কে রেখেছিল? আরএসএস এর লোকজনই। মহাত্মা গান্ধীর মৃত্যুর সঙ্গে আরএসএস এর কোনো সম্পর্ক নেই। এর জন্যই ওদের ওপর থেকে ওই ব্যানটা হাঁটাতে বাধ্য হয়েছিল সরকার। এই কলেজের মধ্যে থাকা অনেক মানুষই গোপাল স্যারের সঙ্গে একমত হয়, আর ভিকিও এগুলো শুনে চুপচাপ হয়ে যায়। তবে ভিকির চোখে এখনও ছিল সেই আগুন। সে তার দ্বিতীয় প্রশ্নটা করে বসে, ঠিক আছে স্যার, আপনার কথা আমি মানলাম, কিন্তু 1975 সালের ইমার্জেন্সিতে তাহলে কি হয়েছিল? ওই সময় যখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন তখন আরএসএস এর হাজারো লাখো মানুষ ছিল জেলে। ওই সময় কি আরএসএস তাহলে সরকারের কাছে চিঠি পাঠায়নি? তখন সংগঠনের কি হয়েছিল? তারা কি তাদের হার মেনে নিয়েছিল সরকারের কাছে? এই প্রশ্নটা শুনে সেখানে থাকা সবারই মুখের কথা বন্ধ হয়ে যায়। ওরা মনে করেছিল এবার তো গোপাল স্যার আর উত্তর দিতে পারবে না। তখন গোপাল স্যার আবার শান্ত গলায় বলে, রণনীতি আর ভয় দুইটা আলাদা জিনিস। ইমার্জেন্সির সময় আরএসএস এর লাখো মানুষ জেলে ছিল। ওদের পরিবার রাস্তায় নেমে গিয়েছিল। তাদের কাছে খাওয়ার মতোও টাকা পয়সা ছিল না। কোনো মানুষ যদি তার পরিবারকে বাঁচানোর জন্য জেল থেকে বাহিরে আসতে চায় তাহলে সেটাকে সমর্পণ বলে না, এটাকে রণনীতি বলে। এই কথাটা শুনে এখানে সবাই থ লেগে শুনছিল। কেউ ভিকির কথাতে বিশ্বাস করছিল, আবার কেউ গোপাল স্যারের কথাতে। কিন্তু আসল খেলা তো এখনও বাকি, কারণ ভিকির কাছে এখনও 3টা প্রশ্ন আছে। ওই প্রশ্নগুলোর দ্বারা ইতিহাসের এমন কিছু ঘটনা বের হয়ে আসবে যেগুলোর সমাধান এখন পর্যন্তও হয়নি। ততক্ষণে সেখানে চলে আসে পল্লবী ম্যাম, আর ডিবেটটাকে বন্ধ করে দেয়। সাথে বলে, এটা সঠিক সময় এবং সঠিক জায়গা নয়। তোমাকে আমি সঠিক জায়গা দিব, সাথে সঠিক সময়ও দিব, যেখানে তুমি গোপাল স্যারের সামনে এই প্রশ্নগুলো তুলতে পারো। ধীরে ধীরে এই ব্যাপারটা গোটা দেশে ছড়িয়ে পড়ে। কলেজের মধ্যে হওয়া এই ব্যাপারটা নিয়ে নিউজ চ্যানেল পর্যন্ত ইনভলভড হয়ে যায়। একদিকে প্রফেসর গোপালের নাম, আর অন্যদিকে তারই ছাত্র ভিকি। কেউ ভিকিকে বলছিল সত্যের লড়াকি সৈনিক, তো কেউ গোপাল স্যারকে বলছিল আসল সত্য সামনে আনার কারিগর। পুরো দেশ ততক্ষণে 2টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় একটা বড় মাপের নিউজ চ্যানেল। সেই চ্যানেলের মালিক এটা ভাবছিল যে যদি ভিকি এবং প্রফেসর গোপালকে সামনাসামনি বসে একটা ডিবেট করানো যায়
তাহলে ওদের চ্যানেলটির টিআরপি একদম আকাশ ছুঁয়ে যাবে। এখানেই সাংবাদিক আদিত্যার এন্ট্রি হয়। সে আসলে অন্যান্য সাংবাদিকদের থেকে একটু আলাদা। সে শুধু চ্যানেলের টিআরপির জন্য কাজ করতো না, সকল ব্যাপার স্যাপারকেই গভীরভাবে চিন্তাভাবনা করে তারপরেই কাজ করত। তখন ওই চ্যানেলে থাকা সবাই ওকে বলতে থাকে, তুমিও তো ওই কলেজেই পড়েছ আর গোপাল স্যারই তো তোমাকে পড়িয়েছে। যদি কেউ গোপাল স্যারকে এই ডিবেটটা সম্পর্কে মানাতে পারে সেটা হবে তুমি। এগুলো শুনে আদিত্য বলে, গোপাল স্যার খুবই শান্ত প্রকৃতির মানুষ। সে অন্য সবার মতো ডিবেটে বসে রাগ দেখাবে না, চিল্লাচিল্লিও করবে না। ওনার বিতর্ক একদমই পছন্দ নয়। তিনি সঠিক ইতিহাসের সঠিক তথ্য পছন্দ করতেন। তবে আদিত্য এটাও বুঝে গিয়েছিল যে এখন শুধু মামলাটা কলেজেই থেমে নেই, গোটা দেশের একটা বিচারধারার মধ্যে চলে গেছে। যদি ব্যাপারটা শুধু গোপাল স্যারের নিজের সম্মানের হতো তাহলে হয়তো বা উনি আসতেন না ডিবেটে, কিন্তু যেহেতু এই কথাটা আরএসএসের বিচারধারাকে নিয়ে, তাহলে হয়তো বা উনি আসতে পারেন। তার পরপরই দেখা যায় আদিত্য গোপাল স্যারের বাড়িতে চলে আসে। গোপাল স্যার তো ওকে দেখে খানিকটা মুচকি হাসে আর বলতে থাকে, আদিত্যা, তুমি তো বড় মাপের একজন সাংবাদিক হয়ে গেছো, এখানেও কি ক্যামেরা নিয়ে এসেছো? তখন আদিত্যও খানিকটা হেসে বলে, না স্যার, ক্যামেরা নিয়ে আসিনি, তবে এখন পুরো দেশের সকল ক্যামেরাই তো আপনাদের দিকে। স্যার, আমাদের চ্যানেলের মালিক চাইছে যে আপনার এবং ভিকির লাইভ ডিবেটটা হোক আমাদের চ্যানেলে। তখন গোপাল স্যার সাপ ওকে মানা করে দেয়, বলে, আমি কোনো নেতা নই আর টিভিতে গিয়ে আমি এই তর্ক বিতর্ক করতে পারবো না। এবার আদিত্য বলে, স্যার, এটা শুধু আপনার সম্মানের কথা নয়, ব্যাপারটা এখন আরএসএসকে নিয়ে তোলা হচ্ছে, তাদের আইডিওলজির কথা। সোশ্যাল মিডিয়াতে মানুষজন যা ইচ্ছে তাই বলছে। আসল ইতিহাস কেউ তো জানেই না, শুধু ভিডিও দেখেই তাদের যা মনে হচ্ছে তারা সেটাই বলছে। আমি আরএসএসের সম্মান বাঁচানোর কথা আপনাকে বলছি না স্যার, কিন্তু যখন সেটার ওপরে আরোপ লেগেছে সেটার পিছনের রহস্য তো বের করতেই হবে। সত্য মিথ্যে সেটা তর্ক বিতর্কের মধ্যে বের হয়ে আসবে স্যার। আর আপনি যদি না চান তাহলে মানুষ এটা ভেবে নেবে যে ভিকি সত্য কথাই বলছে। এই কথাটা আবার সরাসরি গোপাল স্যারের ইগোতে লেগে যায়, কারণ এটা ওর জন্য শুধুমাত্র একটা তর্ক বিতর্কই ছিল না, এটা ছিল এমন একটা সংগঠনের ব্যাপারে যেটাকে অনেক আগে থেকেই তারা মেনে আসতেছিল। তারপর খানিকক্ষণ চিন্তাভাবনা করে গোপাল স্যার বলে যে আমি আসব। অন্যদিকে দেখা যায় ভিকি তার বাড়িতে বসে থেকে বিভিন্ন চ্যানেল দেখছিল। সকল চ্যানেল এখন শুধু তাদের দুজনের কথা। কেউ ভিকিকে বলছে বিপ্লবী ছেলে আর কেউ বকে বলছে দেশদ্রোহী। ঠিক তখনই ওর বাড়ির সামনে বড় মাপের একটা গাড়ি আসে। সেই গাড়িটা থেকে নেমে আসে সৌরভ নামের একজন। সে সাধারণ কোনো মানুষ ছিল না, তার বড় বড় রাজনৈতিক দল এবং সংগঠনের সাথে সম্বন্ধ ছিল। আর সবথেকে বড় কথা হলো তিনি আরএসএসের ঘোর বিরোধী। এখানে এসেই সৌরভ সরাসরি চলে আসে ভিকির কামরায় আর বলতে থাকে, তুমি অনেক সাহসী একটা কাজ করেছো ভিকি। এমন কাজ করার মতো সাহস কয়জনেরই বা হয়? তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে একবার বলো, টাকা পয়সা বা কোনো চ্যানেলের সাপোর্ট বা অন্য কোনো সাপোর্ট সব কিছু আমি অ্যারেঞ্জ করে দিব তোমার জন্য। তখন অবশ্য সাথে সাথেই ভিকি ওকে জানিয়ে দেয়, এটা আমার লড়াই, আমি একাই লড়তে চাই, কারো সাহায্যই আমার প্রয়োজন নেই। এই কথাটা শুনে খানিকটা হাসি দেয় সৌরভ আর বলে, দুনিয়াতে একা একা কিন্তু লড়া যায় না, একা একা লড়তে গেলে কেউই খুব বেশি দূর পর্যন্ত আগাতে পারে না। তখন এটার জবাব আবার দিয়ে দেয় ভিকি আর জানায়, যারা অন্যের সাহারা নিয়ে লড়ে তারা একসময় গিয়ে নিজেকেই ভুলে যায় আর কিসের জন্য লড়ছে সেটাও ভুলে যায়। পুরো রুমের অবস্থাটা গম্ভীর হয়ে গিয়েছিল। সৌরভ এতক্ষণে বুঝে গিয়েছে যে ভিকিকে সে কন্ট্রোল করতে পারবে না, এই জন্য সে ওখান থেকে চলে যায়। সে ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ভিকির গার্লফ্রেন্ড চলে আসে। ওর নাম সারা। সে তো শুরু থেকেই ভিকির এই কাজকর্ম নিয়ে অনেক চিন্তায় পড়েছিল, কারণ সে মনে করছিল ভিকি কোনো বড় মাপের জালে না আবার ফেসে যায়। সে ভিকির কাছে এসেই বলতে থাকে, তুমি যেটা করতে যাচ্ছ এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট নয়, তুমি অনেক বড় বড় লোকদের সঙ্গে টক্কর দিচ্ছ। তখন ভিকি আবার জানায়, যদি আমি ভুল প্রশ্ন করে থাকি তাহলে এটা সঠিক জবাব দিয়ে আমাকে চুপ করিয়ে দিবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে সারা বলে, কথাটা শুধু তোমার প্রশ্ন তোলা নয়, কথাটা হচ্ছে তোমাকে অনেক মানুষ ব্যবহার করতে চাইছে। আজকে অনেক মানুষই তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে কারণ তোমাকে এখন তাদের সঠিক মনে হচ্ছে, কিন্তু যেদিন থেকে তুমি হারতে থাকবে সেদিন থেকে কাউকে আর তোমার পাশে পাবে না। এগুলো শুনে খানিকটা রাগান্বিত কণ্ঠে ভিকি বলে, আমি কোনো বাচ্চা নই যে আমি যেটা করছি সেটা আমি বুঝে শুনেই করছি। তখন সারাও আস্তে আস্তে বলে, আমার ভয় তো এখানে, তুমি মনে করছো যে তুমি সব কিছুই জানো। এই কথাটা শুনে পুরো জায়গা একদম শান্ত হয়ে যায়। একদিকে গোপাল স্যার যে নিজের জ্ঞান এবং ইতিহাসের ওপর ভরসা করছে, আর অন্যদিকে ছিল ভিকি, সে তো মনে করছিল সে সত্যের জন্য লড়াই করছে। কিন্তু আসল খেলাটা তো শুরু হতে এখনো বাকি, কারণ ওদের আগের যে ডিবেটটা হয়েছিল সেটা তো শুধু ছিল কলেজের মধ্যে সীমিত, কিন্তু এবার তো সেটা কলেজের মধ্যে সীমিত থাকবে না, পুরো দেশের লাইভ দেখানো হবে। এই ব্যাপার স্যাপার নিয়ে পুরো দেশে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল।
কেউ গোপাল স্যারকে ভালো বলছিল তো কেউ ওকে কট্টর খারাপ বলছিল। এমনকি কোথাও কোথাও তো ওনার পুতুল বানিয়েও জ্বালানো হচ্ছিল। মানুষজন এটা ভেবে নিয়েছিল যে গোপাল স্যার শুধু বড় বড় কথা বলতে পারেন, ওনার কাছে কোনো প্রমাণ নেই। অন্যদিকে দেখা যায় একটা নিউজ চ্যানেলের বাইরে অনেক বেশি ভিড় জমায়েত হয়, অনেকগুলো ক্যামেরা সহ অনেক পুলিশও সেখানে ছিল। দেখে এমনটা মনে হচ্ছিল যেন কোনো নির্বাচন। কিছুক্ষণের মধ্যেই গোপাল স্যার সেখানে তার বউকে নিয়ে চলে আসেন। তখনই ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে গিয়ে গোপাল স্যারের মুখে কালি মেখে দেয়। সেখানে থাকা সবাই তো ব্যাপারটাতে শক খায়। এটা দেখে গোপাল স্যারের বউ প্রভাও খানিকটা ভয় পেয়ে গিয়েছিল আর নিজের কাপড় দিয়ে গোপাল স্যারের মুখটা মুছে দিচ্ছিল। তবে অবাক করার ব্যাপার এটাই যে গোপাল স্যার তখনও একদম শান্ত ছিলেন। তিনি প্রভার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, যে দেশের ওপরে কোনো এক সময় কালি মাখা হয়েছিল সেটা এখন পৃথিবীর মধ্যে অনেক ভালো দেশ হয়ে গেছে, তো হয়তোবা এইটা আমার সময়। এই কথাটা শুনে আবার সেখানে থাকা অনেকেই একদম চুপ হয়ে যায়। কেউ কেউ তো ক্যামেরা বের করে আবার এই ব্যাপারটা রেকর্ডও করে। তার পরপরই দেখা যায় গোপাল স্যার এবং ভিকি দুজনে সামনাসামনি বসে পড়ে, আর ওদের মধ্যে ছিল আদিত্যা। পুরো স্টুডিওতে মানুষের থই থই করছিল, এক ফোঁটাও জায়গা ফাঁকা ছিল না কোথাও। পুরো দেশের মানুষজন এই লাইভ ডিবেটটা দেখতেছিল। সবার ফোনই হয় টিভির দিকে না হলে ফোনের দিকে। আদিত্য তখন ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আজকের এই ডিবেটটা সাধারণ কোনো ডিবেট নয়। আজকে এখানে শুধু দুজন মানুষই বসে নেই, দুইটা আলাদা আলাদা বিচারধারা সামনাসামনি হয়েছে। একদিকে গুরু আর অন্যদিকে তারই শিষ্য। এখন পর্যন্ত ভিকি তার 2টা প্রশ্ন করে ফেলেছে, এখন বাকি আছে ওর 3টা প্রশ্ন। এটা পুরো দেশের সামনে সে করবে। দেখা যায় একপাশে ভিকি তার আত্মবিশ্বাস নিয়ে বসেছিল। সে মনে মনে ভাবছিল যে এবার গোপাল স্যার আর তার প্রশ্নের কোনোভাবেই উত্তর দিতে পারবে না। এরপর ভিকি তার 3য় প্রশ্নটা করে, একসময় বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল, তখন কি এর পেছনে আরএসএসের হাত ছিল না? এটা কি সঠিক নয় যে আরএসএস হিংসার রাজনীতি করে, ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে আরএসএস? ভিকির এই প্রশ্নটা শুনে পুরো স্টুডিওর সাথে পুরো দেশও একদম শান্ত হয়ে যায়। কারো কারো তো এবার এমনটা মনে হচ্ছিল যে গোপাল স্যার এবার ফেসে গেছে, কিন্তু তখনও গোপাল স্যার শান্ত হয়েই বসেছিল। তারপর আস্তে আস্তে বলতে থাকে, প্রথমে আমি একটা কথা বলে দেই, আরএসএস কোনো প্রকারের কোনো মসজিদ ভাঙেনি। যে জায়গাটাতে মানুষ এখন বাবরি মসজিদ বলে, ব্রিটিশ সরকারের রেকর্ড অনুযায়ী সেটাকে জন্মস্থান লেখা হয়েছিল। আমাদের আগের বংশধরদেরকে সেখানে পূজা করার অনুমতি দেওয়া হতো না, সেটার বাহিরে এসে পূজা করতে হতো। একবার চিন্তা করো তো, নিজেদের জায়গায় নিজেদেরই যাওয়ার অনুমতি নেই। এটা শুধু একটা জমির বিবাদই ছিল না, কোটি কোটি মানুষের আস্থার প্রশ্ন ছিল। এটুকু শুনেই ভিকি অনেক রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, আপনি ওটাকে অন্য নামে কেন বলতেছেন? ওটা তো আসলে ছিল মসজিদ, সেটা বললেই তো পারেন। এবারও গোপাল স্যার শান্ত হয়ে বলে, ইসলামে মসজিদ বানানোর কিছু নিয়ম আছে। ওই জায়গাতে ইমারতগুলো সেই নিয়মগুলোর না মেনেই বানানো হয়েছিল। সহি বুখারি ও সহি মুসলিম হাদিস থেকে জানা যায়, কবরের ওপরে কোনো মসজিদ বানানো যায় না, আর যদি সেটা বানানো হয় তখন সেটাকে আর মসজিদ বলা যায় না। আর ইসলামী শরীয়ত মোতাবেক যে জমি নিয়ে বিভেদ চলে সেটার ওপরে মসজিদ বানালেও সেটাকে মসজিদ হবে না, এমনকি সেখানে কোনো ইবাদতও করা যাবে না। আর ঠিক এ কারণেই অনেকেই সেই জায়গাটিকে মসজিদ না বলে ঢাঁচা বলতো। এই কথাটা শুনে পুরো স্টুডিওতে বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে মানুষজন। এই কথাগুলো শুনে ভিকি খানিকটা শঙ্কিত হয়ে পড়ে। সে এতক্ষণে বুঝে গিয়েছিল যে অল্প জ্ঞান দিয়ে এখন আর এই ডিবেটটা হচ্ছে না, পুরো ইতিহাস জেনে ডিবেট করছে গোপাল স্যার। পুরো বিতর্কটা এখন অন্যদিকেই মোড় নেয়। গোটা দেশে এই সময়টাতে এই বিতর্কটা লাইভ চলছিল। এবার ভিকি তার 4 নম্বর প্রশ্ন হিসেবে এমন একটা প্রশ্ন করে যেটা সব মানুষের ভাবনার সঙ্গে জড়িত। ভিকি বলতে থাকে, আরএসএস নিজেদেরকে স্বেচ্ছাসেবী সংগঠন বলে। তারা নাকি সবসময় দেশের মানুষের জন্য ভালো কিছু করে। যখনই কোনো সংকট আসে তখনই নাকি তারা এগিয়ে যায় সবার আগে। কিন্তু যখন এই দেশে সুনামি হয়েছিল তখন আরএসএস কোথায় ছিল? এই প্রশ্নটা শুনে পুরো স্টুডিও সহ গোটা দেশের মানুষ শান্ত হয়ে যায়। তখন ভিকি আরও বলে, আরএসএস যদি এতটাই মানুষের সেবা করে তাহলে কোনোটারই কোনো প্রমাণ কেন নেই? কোনো ছবি বা কোনো ভিডিও কিছুই কেন নেই? এখনকার যুগে কেউ যদি কাউকে পানীয় খাওয়ায় সেটারও একটা রিলস বানিয়ে ফেলে, সাথে কয়েকটা সেলফি নেয়। আরএসএস যদি এত কাজই করে থাকে তাহলে দুনিয়ার কেউই সেটা দেখতে পারল না কেন? কোনো প্রমাণই কেন নেই? এই প্রশ্নটা শোনার পরেও গোপাল স্যার একদম শান্তই বসেছিলেন। ওর চেহারাতে এক ফোঁটা রাগও ছিল না। তারপর তিনি আস্তে আস্তে বলতে থাকেন, সেবা কোনো দেখানোর জিনিস নয় ভিকি। আরএসএস মানুষদেরকে সাহায্য করে এটার জন্য না যে তারা যাতে ক্যামেরায় আসতে পারে। আসলে তো এটা ভালো শিক্ষা নয় যে কারো সাহায্য করে সেটার সেলফি নেওয়া বা রিলস বানানো। যখন যখন এই দেশে কোনো বিপদ এসেছে তখন আরএসএসের লোকজনই সেখানে সবার প্রথমে গিয়েছে। যখন বন্যা, সুনামি বা যাই হয়ে যাক না কেন তারাই সবার আগে গিয়ে পৌঁছে।
গোপাল স্যারের কথার মধ্যে আবার ইন্টারাপ্ট করে ভিকি আর বলে, সেটার প্রমাণ দেখান আপনি, শুধু কথা বলে লাভ হবে না স্যার। এখানকার মহলটা একদমই গরম হয়ে গিয়েছিল। তখন আবার আদিত্যাকে ভেতর থেকে একটা ইশারা করা হয়, ওকে জানানো হয় একবার বারবার ফোন করছে এবং এই বিতর্ক নিয়ে কিছু একটা সে বলতে চায়। তখন আদিত্য সবার সামনে বলে যে আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে একজন এই বিতর্কে জড়িত হচ্ছে, ওনার নাম প্রশান্ত। তখন আদিত্য জানায়, হ্যাঁ প্রশান্ত, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি যা বলতে চান সেটা বলতে পারেন। ফোনের অন্য পাশ থেকে কিছুক্ষণ কোনো কথাই আসে না, এমনটা মনে হচ্ছিল যে সেই লোকটা নিজেকে সামলানোর চেষ্টা করছে। তারপর গম্ভীর কণ্ঠে তিনি বলতে থাকেন, যেই সুনামির কথা আপনারা বলছেন, সেই সুনামিতে গোপাল স্যার তার নিজের ছেলেকে হারিয়েছিলেন। এই কথাটা শুনে পুরো স্টুডিও একদম শান্ত হয়ে যায়। ভিকে অনেক মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তারপর প্রশান্ত আবার বলতে থাকে, সুনামির দিন চারদিকে মানুষের আর্তনাদে ভরে গিয়েছিল, মানুষজন নিজের যান বাঁচানোর জন্য পালাচ্ছিল। ঠিক ওই সময়ই গোপাল স্যার এবং তার সঙ্গে থাকা আরএসএসের অন্য লোকজনেরা অন্য মানুষদের জীবন বাঁচাচ্ছিলেন। সেই সুনামির সময় আমিও বাচ্চা ছিলাম, আর আমাকে গোপাল স্যার এবং তার লোকজনেরাই বাঁচিয়েছিলেন, না হলে তো আজকে আমি জীবিতই থাকতাম না। এই কথাগুলো শুনে গোপাল স্যার সহ স্টুডিওতে থাকা অনেকের চোখেই পানি চলে আসে। প্রশান্ত তখন আবারও বলে, নিজের ছেলেকে হারিয়েছিলেন গোপাল স্যার, তারপরে অন্য ছেলেদেরকে বাঁচাচ্ছিলেন তখন, আর আজকে মানুষজন তার কাছে এইটা প্রশ্ন করছে যে সেদিন কি করেছিল আরএসএসের লোকজন, আর সেটার প্রমাণই বা কোথায়। এই কথাগুলো শুনে গোপাল স্যারের চোখেও তখন পানি। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দও বেরোচ্ছিল না, কারণ আজকে প্রথমবারের মতো ওর ছেলেকে হারানোর পরে গোটা দেশের সামনে ওর ছেলের নামটা উঠে আসলো। স্টুডিওর মধ্যে থাকা মানুষসহ গোটা দেশের মানুষজনই তখন চুপ হয়ে গিয়েছিল, কারো কাছেই বলার মতো একটা শব্দও ছিল না। এমনকি ভিকেও প্রথমবারের মতো শান্ত হয়ে গিয়েছিল। সে এটা বুঝতে পারছিল যে প্রত্যেকটা জিনিসের প্রমাণ ক্যামেরা দিয়ে হয় না, কিছু কিছু প্রমাণ মানুষের জীবন দিয়েও করতে হয়। এবার সময় চলে আসে শেষ প্রশ্নের। এটার জন্য গোটা দেশ অপেক্ষা করছিল অধীর আগ্রহ নিয়ে। এতক্ষণের বিতর্ক দেশ, রাজনীতি ও বিচারধারার ওপর হয়েছিল, কিন্তু শেষ প্রশ্নটা সবচাইতে ভয়ঙ্কর এবং সবাইকে ভাবায়। এই প্রশ্নটা করার আগে ভিকির চেহারা আগের থেকে অনেক বেশি গম্ভীর হয়ে গিয়েছিল। দেখে এমনটা মনে হচ্ছিল এই প্রশ্নটা শুধু ওর জন্য প্রশ্নই নয়, নিজের লুকায়িত কষ্ট। ধীরে ধীরে বলতে শুরু করে ভিকি, সাল 2018, কেরলের এক শহর পালাক্কারে শ্রীনাথ নামের এক ব্যক্তিকে সবার সামনে খুবই বাজেভাবে মেরে ফেলা হয়েছিল। তখন সবাই তো বলেছিল যে এই হত্যাটা আরএসএস করেছে, আর যখন এদের কোনো এজেন্ডা ফেল হয়ে যায় তখন ওরা নিজেরাই ভিকটিম কার্ড প্লে করে, সহানুভূতি নেওয়ার জন্য নিজেরাই পীড়িত দেখায়। তারপর গোপাল স্যারের চোখের দিকে তাকিয়ে ভিকি বলে, এটা কি সত্য নয় যে শ্রীনাথের হত্যাটাও আরএসএসই করিয়েছিল? তখন গোপাল স্যার বলে, এটার উত্তর আমি দেব না, একটা ভিডিও দেখাবো তোমাকে। এটা বলেই আদিত্যাকে ইশারা করে গোপাল স্যার। তখন সেখানে থাকা স্ক্রিনটাতে একটা ভিডিও চালানো হয়। সেখানে দেখা যায় অনেকগুলো মানুষ মিলে একজনকে মারধর করছিল। সেই লোকটা সেখানে একাই ছিল, কেউ ওকে লাথি মারছিল তো কেউ ওর ওপরে ডান্ডা দিয়ে আঘাত করছিল। পুরো দৃশ্যটা ছিল অনেক ভয়ঙ্কর। আর সবচাইতে বাজে ব্যাপার এটা ছিল যে ওদের মধ্যকারী একজন এটা নিয়ে আবার ভিডিও বানাচ্ছিল। তারপর ভিডিওতে এটা দেখানো হয় ওই লোকটাকে একটা শুনশান জায়গাতে নিয়ে যায় আর ওকে মারধর করতে থাকে, এক পর্যায়ে জানেও মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিওটার মধ্যে আবার কিছু মানুষ টুপি পরে নেয় এবং নাড়া দিতে থাকে, আল্লাহ আকবার। তখন গোপাল স্যার বলে ওঠে, এই নাড়াটা তো আরএসএসের নয়, এখন বুঝে নাও যে কারা হত্যা করেছিল ওই লোকটাকে। কথাটা শুনে তো সবাই থমকে যায়, আর ভিকেও এবার চুপ হয়ে যায়। তবে ওকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই এই ঘটনাটা জানতো। এর পরপরে কাহিনীতে বড় মাপের একটা টুইস্ট আসে। এই স্টুডিওর বাইরে থাকা এক সাংবাদিকের কাছে একটা খবর আসে। তখন সে সাথে সাথে স্টুডিওর ভেতরে ফোন করে আর জানায়, যাকে সবাই এতদিন ধরে ভিকি মনে করছে সে আসলে ভিকি নয়। এই কথাটা শুনে সেখানকার সবাই তো হতবাক। আসলে এই ছেলেটা ছিল শ্রীনাথের ছেলে। এই কথাটা যখনই বাইরে আসে তখন পুরো মহলটাই বদলে যায়। পল্লবীর সহকারী এই ব্যাপারটা যখন আবার তাকে জানায় তখন সে পুরোপুরি শক খেয়ে যায়। তার মানে এতদিন পর্যন্ত ভিকি সেজে সে আমাদের সাথে খেলছিল, আমাদেরকে বোকা বানাচ্ছিল। পল্লবী এটাও বুঝতে পারে যে ভিকি শুধু বিতর্ক করছিল না, বড় একটা মাকসাদ নিয়ে এখানে এসেছিল। 5টা প্রশ্নও শেষ হয়ে গেছে আর সাথে ডিবেটটাও শেষ, কিন্তু কেন জানি গোপাল স্যার এখনও গভীর চিন্তায় মগ্ন আছেন। তারপর তিনি তার বউ প্রভাকে বলে, যখন ভিকি তার 5 নম্বর প্রশ্নটা করেছিল তখন আমার কাছে খানিকটা আজব লেগেছিল, কারণ এই প্রশ্নটার জবাব তো সে প্রথম থেকেই জানতো। ভিকির সাথে আমি এই ব্যাপারটা নিয়ে এর আগেও অনেকবারই কথা বলেছি। তখন গোপাল স্যারও বুঝে গিয়েছিল যে ভিকির উদ্দেশ্য আসলে ওকে হারানো ছিল না, তার উদ্দেশ্য ছিল পুরো দেশের সামনে কিছু সত্য বের করে আনা।
ভিকি হলো কেরলের ওই শ্রীনাথের ছেলে, যার হত্যা হয়ে গিয়েছিল সেদিন। সে প্রথম থেকেই জানতো যে তার বাবার সাথে কি ঘটেছিল ওই দিন, কিন্তু সে এটা চাইছিল যে এই সত্যটা শুধু ফাইলে যেন বন্ধ না হয়ে থাকে, আর পুরো দেশে যেন এটা মানুষ জানতে পারে। সঙ্গে আরএসএস সম্পর্কেও তাদের যেন একটা ভালো ধারণা হয়। এই জন্যই ভিকি এই খেলটা খেলেছিল। সে মনে করেছিল যে যদি ওর বাবার সত্যটা সবার সামনে আনতে হয়, তাহলে এমন একটা জায়গাতে তাকে পৌঁছতে হবে যেখানে গোটা দেশের মানুষ তাকে শুনতে পায়। আর সে গোপাল স্যারকে চুজ করেছিল, এটারও পেছনে একটা কারণ আছে। ভিকি খুব ভালো করেই জানতো যে গোপাল স্যার ইতিহাস ভালোভাবে জানে না, তিনি কোনো ভয় পাবেন না আর নির্ভয়ে জবাব দিবেন। কাহিনীটা এরপরে 1 মাস পরে চলে যায়। দেখা যায় ভিকি মণিপুরে চলে এসেছে। ওর সাথে ওর মা এবং গার্লফ্রেন্ড সারাও এসেছিল। এখানকার মহল তো একদমই অন্যরকম। দেখে মনে হচ্ছিল নতুন কোনো মিশন শুরু হবে। জানা যায় ভিকি এখানে তার নিজের কোনো কাজের জন্য আসেনি, নতুন একটা মিশন নিয়ে এসেছে, যেটার নাম অষ্টলাক্ষ্মী। এখানে ভারতের 7 সিস্টার সম্পর্কে কিছু অজানা তথ্য জানানো হবে। লড়াই এখনও শেষ হয়ে যায়নি, এখন নতুন একটা অধ্যায় শুরু হবে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। এই সিনেমাটি নিয়ে আমার নিজের কিছু কথা আছে। কেরলে যে ঘটনাটা ঘটেছিল সেটার পরে যে সবাই টুপি পরে নাড়া দিয়েছিল, এটার ভিডিও আছে, এটা ভালো কথা। কিন্তু ভারতের মতো দেশে থেকে কেই বা চাইবে নিজের জন্য বিপদে ডেকে আনতে। আর সেই ঘটনাটার যেহেতু ভিডিও আছে, তো এটার খোঁজবাজ করলেই তো হয় যে সেই লোকগুলো কারা, কোন সংগঠনের মানুষ ওরা। এমনও তো হতে পারে যে মুসলমানদেরকে ফ্রেম করার জন্য ওরা টুপি পরে ওই নাড়াটা দিয়েছিল। সেই মানুষগুলোকে খুঁজে বের করে ওদের ওপরে সানবিন করলেই তো আসল সত্যটা বাহিরে বের হয়ে আসে। এটা ছিল আমার একান্তই নিজস্ব অবজারভেশন। এখানে কাউকে ছোট করা বা কারো সম্মানহানি করার মতো আমি কোনো কথা বলতে চাইনি। তারপরেও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটার জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।